এই তো জানু পেতে রয়েছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়। চোখের কোণে এই সমূহ পরভেদ, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এই শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের? আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি এই প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গে। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। আমার 10 বৎসর বয়স অতিক্রান্ত হইলে পিতার সহিত হিমালয় প্রবাসে যাইবার সুযোগ আমার মিলিয়াছিল। ইহার পূর্বে তাহাকে ঘনিষ্ঠভাবে তাহার সংস্পর্শে আসিবার সুযোগ আমার হয় নাই। তিনি নির্জনবাস হইতে যখন মাঝে মাঝে গৃহে আসিতেন, তখন আমি এবং পরিবারের অন্যান্য সকলেই তাহাকে ভীতি ও শ্রদ্ধা মিশ্রিত দৃষ্টিতে দেখিতাম। তিনি আমাকে তাহার সঙ্গে লইয়া যাওয়ার প্রস্তাব যখন করিলেন, তখন আমার যে আনন্দ হইয়াছিল তাহা বর্ণনা করা যায় না। আমার বালকোচিত খেয়ালে পিতা কখনো বাধা দিতেন না, কিন্তু অতি ঘনিষ্ঠভাবে তাহার সহিত মিশিবার সুযোগ পাইয়াও এ কথা আমি সর্বদাই অনুভব করিতাম যে তাহার আত্মা নক্ষত্রের মতো এক স্বতন্ত্র ঊর্ধ্বলোকে বিরাজ করিত। আমি এখনকার মতো তখনও অনুভব করিতাম যে তিনি যখন ধ্যানমগ্ন হইতেন, তখন তিনি নিজের ভিতরে ডুবিয়া যাইতেন, অন্তরের সহিত তাহার যোগ সংস্থাপিত হইত। হিমালয়ে যখন তিনি পূর্বাশ্ব হইয়া ধ্যানে বসিতেন, তখন স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত তাহার প্রশান্ত মুখমণ্ডল নিরীক্ষণ করিয়া আমার মনে যে ভীতি ও শ্রদ্ধার উদয় হইত, তাহা এখনো আমার স্মৃতিতে জাগরুক রহিয়াছে। যাহারা তাহাকে জানিতেন ও শ্রদ্ধা করিতেন, তাহারা এই প্রশস্তি ও বৈরাগ্যের মহিমা অনুভব করিয়াছেন। সৌরজগতে সূর্যের মতো তিনি তাহার আত্মীয় বন্ধুদের মধ্যে বিরাজ করিতেন। সকলের অতি নিকটে থাকিয়াও তিনি তুষার শীর্ষ কাঞ্চনজঙ্ঘার মতো সকলের ঊর্ধ্বে মস্তক সমুন্নত রাখিতেন। বানান ভুলে লিখতে হতো পাক্কা 25 বার। ক্ষমা বলে কিছু ছিল অজানা বাবার। চ্যাপ্টারটা পুরো পড়ে তবে শুতে যেও। অতীত থেকে গলা ভেসে আসে যে স্বপ্নেও। মায়ের কাছে পড়তো জমা নানান অভিযোগ, চর্চাপাটে স্কেলের বাড়ি, নিত্যকালীন ভোগ। মায়ের হাতে খেতে রাজি যে কোনো মারধর। ভয়টা শুধু না বলে দেয় আসুক বাবা তোর। ভর্তি কোথায়, পড়বটা কি, কোথায় ভবিষ্যৎ? আমার বাবা ছিলেন আমার উচ্চ আদালত। গুমড়ে গেছি, দুমড়ে গেছি অনেক কথায় তাঁর। কল্পনাতেও আসেনি সে আদেশ অন্যথার। ক্রমে ক্রমে বড় হলাম, মান্যি করে লোকে। অপদার্থ রয়ে গেলাম আজও বাবার চোখে।
টিপে টাপে দর করে রোজ বাজার করেন যিনি, তার কাছে তো স্পেন্সার মল ফালতু বিকি কিনি। সখ্যতা তার জমল না ঠিক শপিং মলের সাথে। আজও রোজের বাজার করেন থলে নিয়ে হাতে। 2-4 বার গেছি তাকে রেস্তোরাঁতে নিয়ে, কতটা যে ফালতু খরচ বোঝান ধমক দিয়ে। বৃহৎ বটের নুপচ দেহ, হাঁটু এখন কাঁপে, প্রবল প্রতাপ কমেনি তার বয়সকালের চাপে। বরাবরই পছন্দ তার স্পষ্ট কথা বলা, প্রতিবাদে আজও বুড়োর অকম্পিত গলা। আমার মেয়ে তো আজব ব্যাপার অবাক হয়ে দেখে, বাবাটা তার দাদুর কাছে আজও হিসেব শেখে। এখন তো সব মার বাবার বন্ধু হবার প্রথা, এই প্রজন্ম জানলই না সেসব বাবার কথা। এই প্রজন্ম জানলই না সেসব বাবার কথা। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্যেই আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখতাম। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্না করে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চাজল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত সব গাড়ি চড়ে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘিমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলো থেকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই। তবে ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে, তবেই ছবি ছাপবে খবর কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না না, আমি তাকাই না কোনো মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথায় দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না না না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে।
কত ছোট লোক। না, আমি খেলতে চাই না, কখনো যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, এক ক্লাসে পড়ে। ও বলেছে, ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানি। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতলওয়ালা, পিঠের ঠেস দেবার জায়গায় 4টে বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড়। বাবা ওই চেয়ারে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে। বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি এখন, তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না। ঘরে, বারান্দায়, ডাইনিংয়ে কোথাও চেয়ারটা মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান, কিন্তু বাবার মতোই ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয়। চেয়ারটা দেখলে বাবার কথা মনে পড়ে। ওটাকে আমি না পারি বিক্রি করতে, না ফেলে দিতে, ভাবতেই পারি না সে কথা। কিন্তু ওই চেয়ারে বসে বাবার মহাভারত পড়তে, গীতা পড়তে, রবীন্দ্রনাথ পড়তে। চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথ কানে বেজে ওঠে। তবু চেয়ারটাকে ধরে রাখতে পারলাম না। নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল। একটা পা জখম হয়ে গেল। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোণায় চেয়ারটা পড়ে আছে। বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। তবু ছাদে গিয়ে ওই চেয়ারটা দেখে চোখ পড়লেই বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন, আমার আলমারিতে থাকতো মহাভারত, গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ, আর তোর আলমারিতে থাকে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমার খাতাপত্রে আমি লিখতাম গান, কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকে, ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস। খোকন, আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টার তার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরামকৃষ্ণের কথা। আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির। না খোকন, ও চেয়ার তুই ছুঁস না। হ্যাঁ খোকন, তুই ওই চেয়ারের যোগ্য নয়। ঘুম যখন আচমকা ভেঙে গেল, দৌড়ে ছাদে গেলাম। দেখলাম
চেয়ারটা আপনি ভেঙেছে, পড়ে আছে একলা ছাতে। বনস্পতির ছায়া দিলেন সারা জীবন, তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হলেন। বনস্পতির ছায়া দিলেন